এর মধ্যে জামিল কতগুলো জলপাই হাতে গাছ থেকে লাফ দিয়েছে। ধপ করে মাটিতে বসতেই মিম মেঘ দুজনেই আঁতকে উঠল। তানবীর বিরক্ত স্বরে বলল, বাড়িতে যা। তুমি কোথায় যাচ্ছ? রহস্যময় নারীর সঙ্গে দেখা করে আসি। আমরা যাব? জি না, তোরা সোজা বাড়ি যাবি। ঠিক আছে। বিকেলের শেষ ভাগ। রক্তিম সূর্য পশ্চিমের আকাশ রাঙিয়ে রেখেছে। মেঘেরা রোদ্দুর ঢেকে ছুটছে অজানা গন্তব্যে। কংক্রিটের শহর ক্লান্ত হলেও ক্লান্ত হয় না প্রকৃতি। সেকেন্ডে সেকেন্ডে যেন নবরূপে সেজে ওঠে। স্বপ্নজগতের অসম্পূর্ণ স্বপ্নের সমাপ্তি টেনে আড়মোড়া ভেঙে বিছানায় বসল মেঘ। পাশেই মিম বেঘোরে ঘুমাচ্ছে। বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়েছে। আত্মীয়দের ভিড় কমেছে অনেকক্ষণ হলো। আব্বু বড় আব্বুর দেখাও নেই। বারান্দার একপাশে বসে মালিহা আকলিমারা গল্প করছেন। তাদের সাথে গল্প করার তেমন কোনো ইচ্ছে নেই মেঘের। মাথা ভর্তি আজেবাজে চিন্তা আর মনের খচখচানি ভুলতে একা একা ঘুরতে বেরিয়েছে। কয়েকটা বাড়ির পরে ছোটখাটো একটা খাল। খালে তেমন পানি নেই। মেঘ সবুজ ঘাসে আবৃত খালের পাড়ে বসে আছে। দৃষ্টিতে উদাসীনতা, বুকের ভেতর হাহাকার। বিকেলে ঘুমোলে মাঝে মধ্যেই এমনটা হয়। তখন মনে হয় সমগ্র বিশ্ব তছনছ করে ফেললেও মন ভালো হবে না। গ্রীষ্মের সন্ধ্যায় প্রস্ফুটিত জুঁই, ভোরে ফোটা গন্ধরাজ কিংবা মন মাতানো সৌন্দর্যের অধিকারী গোলাপের তীব্র সুবাসও কখনো কখনো মনকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়। অকারণেই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আবার অদৃশ্য এক মায়াবী স্বপ্নঘোর মাঝে মধ্যে মুহূর্তেই মন ভালো করে দিয়ে যায়। অদ্ভুত এক অনুভূতি মন পিঞ্জরে সুখের আভাস ছড়ায়। হৃদয়ে প্রণয়ের মোহ জাগায়। গোধূলিবেলার রৌদ্রময়ী আকাশ দেখে অজান্তেই বক্ষস্পন্দন কম্পিত হয়। হৃদয়ের সবটুকু জুড়ে প্রবলভাবে কারো শূন্যতা অনুভব করে। এই শূন্যতার নাম নেই, রং নেই, আর কোনো রূপও নেই। শহরের বুকে সন্ধে নামলেই নিয়ন বাতির হলদে আলোর ভিড়ে সেই শূন্যতা বিলীন হয়ে যায়। মেঘ আনমনে নিজেকে প্রশ্ন করে, কাকে মিস করি আমি? আর কেনই বা মিস করি? বর্ষণের অশান্ত আকাশের মতো প্রশ্নগুলোর বিধ্বস্ত প্রায়, যার উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। রহস্যময় জীবনের সামান্য একটা রহস্য মেঘ আজও উদ্ঘাটন করতে পারেনি। প্রায় সন্ধে হতে চলল। মেঘ এখনো বসে আছে। খালের ঘোলাটে পানিতে ছোট ছোট টোনাপানা স্বচ্ছন্দে ভেসে বেড়াচ্ছে। মেঘ আপন মনে নুড়ি ছুটছে পানিতে। অস্থির চিত্তের অস্থিরতা কিছুটা কেটেছে। প্রকৃতির মায়ায় মনের আকাশ মুগ্ধতায় ভরে উঠেছে। তানভীর হঠাৎই পেছন থেকে উঁচু গলায় বলল, বনু, এখানে কি করছিস? তানভীর ফোন কানে ধরে মেঘের থেকে প্রায় 20 হাত দূরে দাঁড়িয়ে আছে। তানভীরের দু চোখে উদ্বেগের ছাপ। ঢোক গিলে ধীর কণ্ঠে কিছু বলে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল, বাড়িতে ভালো লাগছিল না, তাই এখানে এসেছিলাম। তানভীর এগিয়ে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এটা কি নিজের বাসা পেয়েছিস? তানভীর এলোমেলো নিঃশ্বাস নিচ্ছে। কপাল ঘামে চিকচিক করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি হাঁপাচ্ছ কেন ভাইয়া? তুই আমাকে না বলে কেন এসেছিস? মেঘ ঠোঁট বেঁকিয়ে বলল, এখানে আসলেও তোমাকে বলে আসতে হবে? হ্যাঁ, বলে আসতে হবে, কারণ এখানে আমরা কাউকে চিনি না, আর এই জায়গা আমাদের জন্য নিরাপদও না। আমি ঘুমাচ্ছিলাম, বিস্তারিত শুনিনি। তানভীর ভাইয়া আর মামুনি তোমাকে নিয়ে কথা বলতেছিল। তখন ফোনে আবির ভাইয়ার কণ্ঠ শুনেছি। তুমি কোথায় গিয়েছো সেটাই জিজ্ঞেস করছিলেন। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এক ভাইয়ের যন্ত্রণায় বাঁচি না, তার উপর আরেকজন। দূর, বেড়াতে এসেও শান্তি নেই। আম্মু এসে বকা না দিলেই হয়। মেঘ হাত মুখ ধুয়ে চুপিসারে অল্প কয়েকটা পিঠা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। অজানা এক শঙ্কায় মেঘের বুক কাঁপছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। আবির নামক অবিনশ্বর কাটার কারণে মেঘের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সম্পর্কে চাচাতো ভাই হলেও তার অধিকারবোধ আপন ভাইয়ের থেকেও কয়েক হাজার গুণ বেশি। বাড়ির বড় ছেলে হওয়ায় আবির সবার নয়নের মণি। আবির যা বলবে নির্দ্বিধায় সেটাই ঠিক। মেঘ চিৎকার করে আকাশ পাতাল এক করে ফেললেও আবিরের সিদ্ধান্ত থেকে বাড়ির মানুষদের এক চুলও নাড়াতে পারবে না। এখানে আসার আগেই মেঘদের সাবধান করা হয়েছিল, অপরিচিত জায়গায় একা একা কেউ যেন কোথাও না যায়। অথচ মন খারাপের কারণে মেঘের তখন কিছুই মনে ছিল না। আবিরের
কান পর্যন্ত কথা পৌঁছে গিয়েছে, মানে অনাবশ্যক কিছু তিক্ত কথা তাকে শুনতেই হবে। একরাশ বিরক্তি বুকে চেপে নিঃশ্বাস ছাড়ল। মেঘের জীবনে আবিরের অস্তিত্ব আগুনের ফুলকির মতো। ধরাছোঁয়ার বাইরে থেকেও মেঘের শান্তিময় জীবন ঝলসে দেওয়ার অসম্ভব ক্ষমতা রাখে সে। স্মৃতিফলকে কিছু তিক্ত অনুভূতি ব্যতীত মেঘের মনে আবিরের আর কোনো সত্তা অবশিষ্ট নেই। মেঘ তখন সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল। ছোটবেলা থেকেই খুব ছটফটে স্বভাবের মেয়ে ছিল। সর্বক্ষণ হাসি খুশি থাকা আর খুব সহজে মানুষের সাথে মিশতে পারার অসম্ভব এক ক্ষমতা ছিল। স্কুলে হঠাৎ করেই নতুন ছাত্রের আগমন ঘটেছিল। পাতলা ধবধবে ফর্সা এক ছেলে। নাম ছিল জয় চৌধুরী। বাবা উপজেলা নির্বাহী অফিসার হওয়ার সুবাদে ঘন ঘন বদলি হতে হতো তাকে। অল্প কয়েকদিনেই মেঘের সাথে জয়ের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। পিচ্চিদের বন্ধুত্ব যেমনটা হয়, চকলেট শেয়ার করা, টিফিন টাইমে একসঙ্গে খেলাধুলা করা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! তাদের বন্ধুত্বের ১ সপ্তাহ পার না হতেই আচমকা একদিন টিফিনের সময় আবির স্কুলে এসেছিল। মেঘকে জয়ের সাথে খেলতে দেখে আবিরের চোখ দিয়ে অগ্নিবর্ষণ হয়েছিল সেদিন। ক্রোধের অনলে দাউ দাউ করে জ্বলছিল। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের সবার সামনে মেঘের গালে থাপ্পড় বসিয়ে দিয়েছিল। সেই সাথে রাগান্বিত স্বরে চিৎকার করে বলেছিল, আজকের পর কোনোদিন কোনো ছেলের সাথে বন্ধুত্ব করলে সেখানেই মাটিতে পুঁতে ফেলবো তোকে। সেই থাপ্পড়ে মেঘ টানা ১ সপ্তাহ জ্বরে ভুগেছিল। অভিমানী মেঘের অভিমানের মাত্রা বরাবরই তীব্র ছিল। কিন্তু সেদিনের থাপ্পড়টা অবুঝ মেয়েটার অন্তরে প্রবলভাবে আঘাত করেছিল। ভয়, ডর, আতঙ্কের অন্তরালে মেঘের অন্তঃকরণে জন্ম নিয়েছিল আবিরের প্রতি এক আকাশ ঘৃণা আর বিতৃষ্ণা। মেঘবালিকার রৌদ্রোজ্জ্বল অন্তরিক্ষ সেদিন কালো মেঘে ঢেকে গিয়েছিল। মেঘলা আকাশের মেঘ সরে রোদ ভাসলেও অভিমানী মেঘের মনের মেঘ আর কাটেনি। আবির শত সহস্রবার অভিনব উপায়ে মেঘের অভিমান ভাঙানোর চেষ্টা করেও সদা ব্যর্থ হয়েছিল। অচিরেই চির ধরেছিল একটা সুন্দর সম্পর্কের মাঝে। মেঘের মনের রাগ, অভিমান, দুঃখ আর অভিযোগগুলো এতটাই তীব্র হয়ে উঠেছিল যে এক পর্যায়ে এক বাসায় থেকেও মাসের পর মাস কেউ কারো মুখ দেখেনি। সময় কেটেছে, মেঘ আবিরের মানসিক সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। আবির পড়াশোনার জন্য দেশ ছেড়েছে। আলো আঁধারের মাঝে মেঘ যেন আবারও নতুন জীবন পেয়েছিল। ইচ্ছে নদীতেই মুক্ত চিনতে সাঁতার কাটার মতো অসংখ্য ইচ্ছের রচনা হয়েছিল। কিছুদিনের জন্য মনে হয়েছিল জীবনটা রঙিন প্রজাপতির মতো। কিন্তু সেই প্রজাপতি দুঃখের অনলে পুড়ে যেতে বেশি সময় নিল না। হঠাৎ করেই তানবীর দায়িত্বশীল ভাইয়ের মতো মেঘের সব দায়িত্ব নিতে শুরু করে। মুক্ত জীবনের মোহে ঝলমলে মনটা কিছুদিনের মধ্যেই বিষাদে রূপান্তরিত হয়েছিল। প্রথম প্রথম আক্রোশে ফেটে পড়লেও ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে উঠেছে। অব্যক্ত কাব্যের অন্তরালে দুঃখ চেপে রেখে জীবনের সুখ খুঁজে নিয়েছিল। তানভীরের যত্ন আর ভালোবাসায় এক অদ্ভুত রকমের দায়িত্ববোধের অস্তিত্ব খুঁজে পেয়েছিল। মেঘও সেভাবেই নিজের জীবন গুছিয়ে নিয়েছে। ভাইয়াকে বন্ধুর মতোই ভেবে নিয়েছে। কোনো এক বৃষ্টি ভেজা সকালে মেঘ আকাশের দিকে তাকিয়ে বুকের তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে বলেছিল, আমার মুক্ত জীবন বন্দী থাকুক স্বপ্নঘোরের মাঝে। সাজবেলাতে সাজাবো তোমায় শুকনো পাতার ভাজে। ফোনের রিংটনে ঘুম ভেঙেছে মেঘের। কপাল কুঁচকে ঘুম ঘুম চোখে পাশ থেকে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে আবিরের নাম দেখে অতর্কিত ঠোঁট বাঁকালো। মেঘ বিরক্তির স্বরে ডাকলো, আদি। আদি পাশের রুম থেকে ছুটে আসতেই মেঘ রাগী স্বরে বলল, ফোনটা বড় আম্মুর কাছে নিয়ে যা। বড় আম্মু ব্যস্ত। বলতে বলতে আদি ফোনটা হাতে নিল। আবিরের নাম দেখে ১ সেকেন্ড দেরি না করেই রিসিভ করলো। আদি হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আম্মু কোথায়? কাজে ব্যস্ত, ফোন কি নিয়ে যাব? না থাক। তোর আপুই কোথায় রে? এখানেই আছে, কথা বলবে? আবির ধীর কণ্ঠে বলল, সে কি আদৌ কথা বলবে? আদি মেঘের দিকে ফোন বাড়াতেই মেঘ অগ্নি চোখে তাকালো। আদি নিজের কাছে ফোন নিয়ে লাউড স্পিকার দিয়ে বলল, ভাইয়া তুমি বলো, আপুই শুনছে। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে শান্ত গলায় বলল, কেউ কি নিজেকে খুব বেশি বড় মনে করছে? যা খুশি করবে অথচ কেউ কিছু বলবে না, বিষয়টা কি তাই? মেঘ নিঃশব্দে ভেংচি কেটে বিড়বিড় করে কিছু বলল। আদি ঝটপট বলে উঠল,
ভাইয়া আপুই বলেছে আমাকে জ্ঞান দিতে হবে না, আমি যথেষ্ট বুঝি। হ্যাঁ, তার প্রমাণ তো আজকে দিলই। সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা, মানুষজন কেমন সেই ধারণা নেই, অথচ তার মনে কোনো ভয় নেই। এত দুঃসাহস হয় কি করে? মেঘ কপাল গুটিয়ে বিরক্তি নিয়ে আদির দিকে তাকালো। আদি ফিক করে হেসে বলল, আপুই মনে হয় ভয় পেয়েছে, আর কিছু বলবে না। আমি বড় আম্মুর কাছে ফোন নিয়ে যাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। ভোরের আকাশ কেবল রক্তিম হতে শুরু করেছে। মুক্তার মতো বিন্দু বিন্দু শিশির জমে আছে ঘাসের ডগায়। প্রকৃতির মুক্ত বাতাসে মিষ্টি সুবাস ছড়িয়ে আছে। মেঘ আর মিম ঘুম থেকে উঠেই বাড়ির সামনে বিস্তৃত মাঠে চলে গেল। আলতোবাই শিশির ভেজা দুর্বাঘাসে হাঁটছে। অনিশ্চয়তার জীবনে স্বপ্ন খোঁজা বারণ হলেও প্রকৃতির রূপে হারিয়ে যাওয়ায় কোনো বাধা নেই। অকস্মাৎ একজন বয়স্ক লোক প্রমোদ গলায় বলে উঠলেন, নাম কি তোমাদের? ভদ্রলোকের দিকে তাকিয়ে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মাহাদিবা খান মেঘ, আর ও মেহরিন খান মিম। মাশাল্লাহ, খুব সুন্দর নাম। তুমি মোজাম্মেলের মেয়ে? জি আঙ্কেল। আর ও ইকবালের মেয়ে, তাই তো? জি। তোমার আব্বু কোথায়? হাঁটতে গিয়েছেন। আমাদের বাড়ি খালের ওই পারে। এদিকে বাসের সাঁকো আছে। ঘুরে এসো আমাদের বাড়ি থেকে, সময় পেলে যাব। আপনি বাড়িতে আসুন আঙ্কেল। না মা, এখন আর বাড়িতে যাব না। তোমার আব্বুরা মনে হয় হাটের দিকে গিয়েছেন, আমিও ওই দিকেই যাচ্ছি। ভদ্রলোক হাসি মুখে চলে যাচ্ছেন। যেতে যেতে দু একবার মেঘেদের দিকে তাকিয়ে দেখছেন। 20 মিনিটের দূরত্বে ছোটখাটো একটা বাজার। সকাল দিকে তাজা শাক আর গ্রামীণ সবজির মেলা বসে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান বাজারের একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। ভদ্রলোক এগিয়ে এসে বললেন, কেমন আছো তোমরা? আলী আহমেদ খান বললেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আসাদ ভাই? আছি ভালো। বাড়ি থেকে আসার পথে মেয়ে দুজনের সাথে দেখা হলো। মাশাল্লাহ, মেয়েরা যেমন সুন্দর তেমনই ভদ্র হয়েছে। দোয়া করবেন ভাই। দোয়া করি। মোজাম্মেল খান মলিন গলায় বললেন, ভাই এক কাপ চা খান। হ্যাঁ, চা খেতেই আসা। ব্যস্ততার কারণে দাওয়াত রক্ষা করতে পারিনি, তাই ভাবলাম দেখা করা দরকার। আছো নাকি কিছুদিন? 2-1 দিন আছি। সপরিবারে আমাদের বাড়ি থেকে ঘুরে এসো। এবার মনে হয় সম্ভব হবে না, পরবর্তীতে আসলে যাব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। একটা কথা বলার ছিল। জি ভাই বলুন। দেখো ভাই, অতীতে জায়গা জমি নিয়ে কি দ্বন্দ্ব হয়েছে না হয়েছে সেসব ভুলে যাও। মনোমালিন্য মনে না রাখাই ভালো। আমরা বহু আগেই সেসব ভুলে গিয়েছি। তোমরা যেহেতু আবারও গ্রামে এসেছো, তাই আমাদের দুই পরিবারের মধ্যকার সম্পর্ক নতুন করে মজবুত করার কথা ভাবছিলাম। ঠিক বুঝলাম না। আসাদুজ্জামান মৃদু হেসে বললেন, আমার ছোট ছেলে মাহমুদুল হাসান আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে পড়াশোনা করছে। ছেলে পড়াশোনায় যেমন ভালো, দেখতে শুনতেও মাশাল্লাহ। নিজের ছেলে বলে বলছি না, ওর আচার আচরণ খুবই ভদ্র। আমি বলতেছিলাম, মোজাম্মেলের মেয়ে মাহাদিবার সাথে আদনানকে খুব ভালো মানাবে। ওদের বিয়ে হলে ওরাও সুখে থাকবে, আর আমাদের দুই পরিবারের সম্পর্কও খুব মজবুত হবে। তোমরা কি বলো? নিরাপদ না কেন? বিস্তারিত বলতে পারবো না, বাড়িতে চল। মেঘ আর চোখে তাকিয়ে মিটিমিটি হেসে আবারও প্রশ্ন করল, তুমি কি ভেবেছিলে আমি হারিয়ে গিয়েছি? বাজে কথা বলবি না। তোমার দুশ্চিন্তা দেখে আমার খুব খুশি লাগছে। কেন? বারে, আমি এতদিন ভাবতাম তুমি আব্বু আর বড় আব্বুর ভয়ে আমাকে দেখে রাখো, কিন্তু আজ মনে হচ্ছে তুমি সত্যি সত্যিই আমার জন্য দুশ্চিন্তা করো। তোমার দায়িত্ববোধ দেখে আমি অবাক, খুব ভালো লাগছে। বাসায় গিয়ে একটা চকলেট দিব তোমাকে। তানভীর মলিন হেসে বিড়বিড় করে বলল, তুই শুধু আমার দায়িত্ব না, তুই কারো মহামূল্যবান সম্পত্তি, যাকে অক্ষত রাখা আমার মুখ্য কর্তব্য। বিড়বিড় করে কি বলো? কিছু না। মেঘ ছোট করে ডাকলো, ভাইয়া বল, ওই ফুলগুলোর নাম কি? তানভীর স্পষ্ট চোখে তাকিয়ে বলল, টগর সম্ভবত। এনে দিবে আমাকে? দাঁড়া নিয়ে আসি। বেশি করে এনো, মিমের জন্যেও নিয়ে যাব। আচ্ছা। দুধ সাদা বর্ণের একগুচ্ছ টগর ফুল নিয়ে সন্ধ্যার মধ্যেই বাড়ি এসেছে। আলী আহমদ খান ও মোজাম্মেল খান নামাজের জন্য বের হচ্ছিলেন। মেঘকে দেখে শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, এই সন্ধেবেলা কোথায় গিয়েছিলে? খালের পাড়ে। মোজাম্মেল খান মেয়ের কথায় কিঞ্চিত রেগে গেলেন। ভারী কণ্ঠে বললেন, তোমাদের ওইদিকে যেতে নিষেধ করেছিলাম, তারপরও কেন গেলে? কিছুটা পেছনে তানবীরকে দেখে আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, তানবীর গিয়েছিল তোমার সাথে? জি বড় আব্বু। ঠিক আছে, ঘরে যাও। সন্ধ্যার পর কোথাও বের হওয়ার দরকার নেই। জি আচ্ছা। মেঘ ঘরে চলে গেল। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন,
নিজেদের মনের ভয় ছেলে মেয়েদের মনে কেন দিতে চাচ্ছিস? ওরা আনন্দ করতে এসেছে, তাই করুক। তাছাড়া ওদের বাড়ির মানুষ দাওয়াত রক্ষা করেছে, তার মানে তারাও হয়তো মন থেকে ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে। আমার মনে হয় সমাজের ভয়ে দাওয়াত রক্ষা করতে ছেলেদের পাঠিয়েছেন। ওনাদের মনে কিছু না থাকলে ৩ ভাইয়ের মধ্যে অন্তত একজন হলেও আসতো। আমরা আছি তো ২ দিন, দেখি এর মধ্যে দেখা সাক্ষাৎ হয় কিনা। তুমি যা ভালো মনে করবে। আত্মীয় স্বজনের প্রায় সবাই চলে গেলেও আলী আহমদ খানের দূর সম্পর্কের এক বোন আর ওনার মেয়ে বাড়িতেই থেকে গিয়েছেন, মূলত মালিহা খানদের জোড়াজুড়িতেই থেকেছেন। উনি আর ওনার মেয়ে বাহারি রকমের পিঠার আয়োজন করছেন। মালিহা খান, হালিমা বেগম আর আকলিমারা ওনাদের সাহায্য করছেন। মিম আর আদি বিছানায় বসে পা দুলাচ্ছে আর রস পাকান পিঠা খাচ্ছে। মেঘ ফুল হাতে রুমে ঢুকতেই আদি আহ্লাদে কণ্ঠে বলে উঠল, আপুই, কোথায় গিয়েছিলে তুমি? আমি আর আপি ঘুম থেকে উঠে তোমাকে সারা বাড়ি খুঁজেছি। ঘুরতে গিয়েছিলাম, দেখ কি সুন্দর ফুল নিয়ে এসেছি। মিম একটা ফুল হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, বাহ, কত সুন্দর ফুল, কোথায় পেয়েছো? ভাইয়া জঙ্গল থেকে এনে দিয়েছে। আকলিমা এক বাটি পিঠা টেবিলের উপর রেখে চাপা স্বরে বললেন, মেঘ, তোর আম্মু রুমে আসার আগে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পিঠা খেতে বস। আম্মু কি খুঁজেছিল আমাকে? আকলিমা উত্তর না দিয়ে আবারও রান্নাঘরে চলে গিয়েছিলেন। মিম বিড়বিড় করে বলল, মামুনি খুঁজেনি, আবির ভাইয়া খুঁজেছিল। বোনের মুখে অপ্রত্যাশিত কথা শুনে মেঘের কপালে ভাঁজ পড়ল। নাক মুখ কুঁচকে কণ্ঠে বিরক্তির রেশ টেনে জিজ্ঞেস করলো, বললি হঠাৎ আমাকে কেন খুঁজছিল হিটলার?